হ্যাঁ ঠিকই আছে শ্রীধর, কোন রকমে কেটে যাচ্ছে। জ্যোতিষী কুষ্টি দেখে বলেছে তো, প্রতিভা তোমার ছেলে হিরে জহরতের মধ্যে ডুবে থাকবে, কিন্তু এইটা কখনো বলেনি যে অন্যের জন্য হিরে জহরত বানাতে থাকবে। এই দেখো, উষার কথা কিছু জিজ্ঞাসা করার আছে নাকি? ও আমার মতো শান্তশিষ্ট শাশুড়ি পেয়েছে, আজ পর্যন্ত এক গ্লাস জলও চাইনি আমার বৌমার কাছে। আমার সোজা কথা, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ নিজের কাজ করে যাব। বিবেকের তো কোনো প্রশ্নই ওঠে না, আমার সোনা নাতি। ঠাকুমা, কিন্তু একটাই তো কথা, যত আমার বয়স বাড়ছে ঠাকুমা তত ছোট হয়ে যাচ্ছে। মরে যাব না, ওই যে কি জানো বলে, হ্যান্ডবুকে আমার খুব সুন্দর করে একটা ছবি দিয়ে দেবে আর লিখে দেবে, লাভ ইউ ঠাকুমা, মিস ইউ ঠাকুমা। আর নিজের দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবে। হ্যাঁ মা ওনাকে সিনেমা দেখা বন্ধ করাও, ওখান থেকে শিখে শিখে আমাদের ক্লাস নিতে শুরু করেছে। হ্যাঁ রুচি, আমার সোনা, ও একটু গেছে বন্ধুর সাথে দেখা করতে, শুধু ওর জন্য একটু চিন্তা হয়। বিয়ের বয়স হয়ে গেছে, খুব ভালো একটা ছেলের খোঁজ করে তার সাথে বিয়ে দিয়ে দেবো, তারপরে গঙ্গা স্নান করব। দেখ সবিতা, যে যাই বলুক, আমার নাতনি লাখে একজন। দাদা, একটু আস্তে আস্তে দিন না, এত তাড়াতাড়ি দিচ্ছেন কেন? আরে ম্যাডাম, আপনি ধীরে সুস্থে খান। হ্যাঁ দাদা, এতই ধীরে ধীরে খাওয়াও যাতে আমরা আর খেতেই না পারি। যতক্ষণ ধরে এই পাতা নিয়ে দাঁড়িয়ে আছি, মন্দিরের বাইরে যদি ততক্ষণ কেউ দাঁড়ায়, সারাদিনের ইনকাম হয়ে যাবে তার। ছাড়ো না জ্যোতি, খাওয়াচ্ছেন তো দাদা? হ্যাঁ, ওকে ফুচকা খাওয়াচ্ছে আর আমাদেরকে ধুলো। আরে কেন মাথা গরম করছেন দিদি? হ্যাঁ, মানুষ তো নাকি, মেশিন নয় যে একসঙ্গে দাদা করে সবাইকে খাইয়ে দেবো। আচ্ছা বুঝলাম। আর যখন সানডেতে 12খানা মহিলাকে একসঙ্গে ফুচকা খাওয়াও, তখন তো মনে হয় না এটা হাত না মেশিন, আর এখন 3জন মহিলাকে দিতে গিয়ে ওনার মনে হচ্ছে হাত না মেশিন। জ্যোতি ছেড়ে দে না, করিস না। আরে নাটক করছে। একবার সুন্দরী মেয়ে দেখেছে না, তখন তো আশেপাশে আর কাউকে দেখতেই পাচ্ছে না, আসলে দেখতে চাইছে না। থাম জ্যোতি, চুপ করে, এবার খেতে চাই না আমি ফুচকা, চল এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, যান যান, আমিও আপনাদের খাওয়াতে চাই না ফুচকা। আর হ্যাঁ, এই যে আপনার টাকাটা না, সেটাও নিয়ে যান। একে তো আজকে আমি চল চল, তুই ছাড়া বলছি, চল, আজকে ওকে মজা অটো। দেখাবো। আরে কি রে, তুই ওখান থেকে কেন আমাকে নিয়ে এলি? ও আমার ব্যান্ডেড কুইন, শান্ত হয়ে যা। আর দেখ, সূর্য মামা প্রথম থেকেই গরম হয়ে আছেন, এখন তুই আর এত রাগ করিস না। আর আমি তো তোর এভাবে রাগ করার কারণটাই বুঝতে পারছি না। এই সুন্দর মানুষগুলো না প্রায়োরিটি পাস নিয়েই জন্মগ্রহণ করে, আর আমাদের মতো নর্মাল মেয়েদের সাইড হয়ে যাওয়ার অভ্যেস করে নিতেই হয়। কেন, ওরা কি ভগবান যে সব জায়গায় ওদের পুজো করতে হবে? বোন, এই পৃথিবী যথেষ্ট স্বার্থপর, এখানে অধিকার কেউ কাউকে দেয় না, ছিনিয়ে নিতে হয়। ঠিক যেরকম আমি আজকে করলাম, ফুচকা হয়তো খাইনি ঠিকই, কিন্তু সম্মান আর টাকা দুটোই ফিরিয়ে এনেছি আমি। আর তুই নিজেকে এত আন্ডার এস্টিমেট কেন করিস? দেখ, প্রত্যেকটা মানুষ কারোর না কারোর থেকে নিশ্চয়ই বেটার হয়। তুই কনফিডেন্ট থাক না। কিন্তু কনফিডেন্টে পেট তো ভরে না। না, মাকে বলে এসেছিলাম যে দুপুরের খাবার খাবো না, এবার পেটে ছুঁচো দৌড়চ্ছে। দেখ, আমি কত ড্রামা করলাম, ভাবলাম তোর পেট আর মন দুটোই শান্ত হবে, কিন্তু তোর তো কিছুতেই কিছু হয় না। একটা কাজ করি, ওই ফুচকাওয়ালাকে না আরো কটা কথা শুনিয়ে আসি। না বাবা না, আমায় ক্ষমা করে দে, আমি না জল খেয়ে ম্যানেজ করে নেব, কিন্তু আমি আর ঝগড়াঝাটি করতে পারবো না।
কত সুন্দর। ইস, যদি আমি ঠাকুরদার মতো না হয় তোমার মতো হতাম, তাহলে লাইফে কোনো টেনশনই থাকতো না। তোর আবার এত টেনশন হলো কোত্থেকে রে? সোনা, দাদু হয় না, এভাবে বলতে নেই ওনাকে। সরি মা, আমি তো এমনিই বলছিলাম, ছাড়ো বাদ দাও। আচ্ছা আমাকে বলো, খাবার কিছু বেঁচেছে কি? হ্যাঁ, অনেক বেঁচে ছিল, কিন্তু আমি পুরোটাই না কাজের মেয়েকে দিয়ে দিয়েছি। এখানে নষ্ট হয়ে যেত না, অন্তত ওরা খেয়ে তো নেবে। কেন? রুচি, তোকে কতবার বলেছি মা, এইসব আজে বাজে জিনিস খাস না। খিদে পেয়েছে। এটা স্বাস্থ্যের জন্য একদম ভালো না। তুই না একটা ভালো জামা পরে আয়, আমরা বাইরে যাব। এক্ষুনি তো ফিরলাম মা। রুচি, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আমার সোনা মা, যা। মা, আবার ফটোশুট? এই তো করিয়েছিলাম বাড়িতে। মা, ঘরে তোলা ফটোয় কি আর সম্বন্ধ হয়? আজকে না তোর খুব সুন্দর ছবি তোলাবো। মা, যেরকম মুখ হয় না, ফটোগুলো সেরকমই আসে। স্টুডিওতে এসে আমার মুখটা বদলে যাবে না। তাহলে তো তোর কথা মতো বিয়ের করে দে সুন্দরী দেখতে হতো না। বিয়ের দিন সব সাধারণ মেয়েদের এত সুন্দরই লাগতো না তাহলে। এরকম স্টুডিওতে তোলা ছবি না এমনিই ভালো হয়ে যায়। মা, যদি অলিম্পিক্সে বকবকের কম্পিটিশন হয় না, তাহলে তোমার জন্য গোল্ড মেডেল পাক্কা, কারণ তোমার সাথে কেউ জিততে পারবে না। তাহলে আমার সোনা মা, তুই চেষ্টাই বা কেন করিস? আর তাছাড়া না, আমি কাল একজন নামী ঘটককে ডেকেছি। ওনার না সম্বন্ধ করানোর 100% রেকর্ড আছে। অনেক কষ্ট করে ওনাকে রাজি করিয়েছি। এখন ওনাকে বলেছি তো, তাহলে তো সেরকম ছবি আমাদের দেখাতে হবে। তাই আজ এখানে ছবি তুলবো। রুচি, মা তুইও না এইভাবেই দাঁড়াবি। এইরকমই চল এখন। ওই আগের দিনের মতো এরকম হাতের উপর হাত রেখে দাঁড়াবি না, হ্যাঁ? আপনি আসুন ম্যাডাম। হ্যাঁ, জামা। আয় আয়, চলে আয়। ম্যাডাম, আপনি চুলটা একটু বেঁধে নিন। না থাক, খোলাই থাক, খোলাই থাক। হ্যাঁ, বেটার। না, কিছু একটা মিসিং। আপনি একটা কাজ করুন, আপনি চশমাটা খুলে রাখুন। না না না, চশমা ছাড়া আপনার চোখটা একেবারেই ভালো লাগছে না। আপনি ওনাকে লিপস্টিক পরিয়ে দিন একটু। ওই মেয়েটা যেরকম কিউট পোজগুলো দিচ্ছিল, ঠিক সেই রকম পোজ দেবেন, ঠিক আছে? রুচি, দাঁড়া দাঁড়া, আসছি আমি। এই দেখ মা, এই যে এইভাবে এইভাবে করে হাত রেখেছিল না, হ্যাঁ ওইভাবে রাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। আর এই পাটা এরকম কর। হ্যাঁ, এরকম বলছেন না আপনি? হ্যাঁ, একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইভাবে এইভাবে। আপনি ছেড়ে দিন, আমি ওনার নর্মাল ফটো তুলে রেখেছি, পরে এডিট করে দেব। ডোন্ট ওয়ারি, খুব সুন্দর ফটো হবে, কিন্তু আজ না, কালকে পাবেন। কেমন ছবি হবে? আসুন আপনাকে দেখাচ্ছি। চলে আয়। হ্যাঁ,
এই দেখুন, এটা হলো অরিজিনাল পিক হ্যাঁ হ্যাঁ আর এটা এডিটেড পর। হ্যাঁ তাহলে ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি এরকমই করে দিন। ইয়েস, কিন্তু ফটো কালকে দিতেই হবে। হ্যাঁ কাল পাক্কা পেয়ে যাবেন আপনি। ঠিক আছে। ঠিক আছে। জানিস, আজ না মা ফটো স্টুডিওতে নিয়ে গেছিল সম্বন্ধের জন্য ফটো তুলবে বলে। এত রিজেকশনের পরে না ওনার খুব টেনশন হয়ে গেছে আমার বিয়ে নিয়ে। সারা দিন আমার বিয়ে আমার বিয়ে আমার বিয়ে করতে থাকে। বিপি বেড়ে গেছে ওনার এই চক্করে। আর ফটো স্টুডিওতে ওনাকে চিন্তিত দেখে আমার খুব খারাপ লাগছিল জানিস। আর এই ছেলেরা নিজেদেরকে হিরো মনে করে নাকি? মুখ বাঁদরের মতো কিন্তু অ্যাটিটিউড রাজকুমারের মতো। মেয়েদের ফটো তো এমন ভাবে রিজেক্ট করে যেন নিজেরা সবাই নাম করা হিরো। না করার আগে ওরা একবারও ভাবে না মেয়েটার তার পরিবারের কত খারাপ লাগতে পারে। আচ্ছা তুই কি করছিস বলতো ফোনে? আমি তোর সাথে এত বড় একটা প্রবলেম শেয়ার করছি আর তুই ফোন দেখে যাচ্ছিস। আরে তোরই প্রবলেম সলভ করছে তোর এই সোলমেট কাম বেস্ট ফ্রেন্ড। এই দেখ, ম্যাট্রিমোনিয়াল অ্যাপ। এখানে যে কটা ছেলেকে রিজেক্ট করতে মন চায় করে নে, নিজের সব রাগ এখানে বের কর। আরে ব্যাস ব্যাস ব্যাস, এত রিজেক্ট করিস না যাতে অ্যাপই তোকে রিজেক্ট করে দেয়। আই এম সো সরি, আপনার কোথাও লাগেনি তো দিদি? না, অদ্ভুত মেয়ে তো। রুচি দিদি, কি হয়েছে তোমার? কি রে মা, এটা হলো কি করে? ব্যথা পেলে কি করে? আন্টি আমরা তো হাঁটছিলাম, তখন একটা বাইক এসে ধাক্কা মারলো। তাহলে মা একটু দেখে চলতে হতো না? কালকে তোকে দেখতে ঘটক আসবে আর তুই আজকে এরকম ব্যথা পেয়ে বসলি। আর এইভাবে এখন সম্বন্ধ হবে কি করে? তোর কি খুব ব্যথা করছে? আচ্ছা তুই একটা কাজ কর, তোর নিজের ঘরে যা আর বিশ্রাম নে। আর যদি কাল পর্যন্ত তোর এই ব্যথা না কমে না, তাহলে আমরা ডাক্তারের কাছে যাব, ঠিক আছে? তুমি নিয়ে যাও ওকে। দেখো সাবধানে সাবধানে। এক্ষুনি চলে আসবো। বিবেক, অনেক রাত হয়ে গেছে, জ্যোতিদিকে ছেড়ে আয়। হ্যাঁ আরে আন্টি আমি একা চলে যেতে পারবো, এমনিও আমার দিকে আর কে বা তাকায়। বাই। পাগল একদম মেয়েটা। ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी
खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, আই এম সো সরি, আপনার কোথাও লাগেনি তো দিদি? कितना है मन सुंदर, तेरा है मन सुंदर। রুচি, দুধ খাবি? না দিদি। দিদি? রুচি, তুই পায়েই ব্যথা পেয়েছিস তো? মাথায় পাসনি তো? না মা। আচ্ছা তুমি যাও, আমার খুব ঘুম পাচ্ছে। গুড নাইট। গুড নাইট পাগলি, শুয়ে পড়। দিদির ছবি নিতে এসছি বাবু। এই বাহানায় তোমার সাথে কথা হয়ে গেল। আর বলো বাবু, আমাকে মিস করেছো তুমি? আমি তো তোমার ছবি না দেখলে খেতেই পারি না বাবু। ফটো চাই। গোয়েলসদের তো? হ্যাঁ বাবু। আমি ঠিক আছি, তুমি বলো। এই নাও। আচ্ছা। আরে বাবু সোনা, তুমি মা, টিভির আওয়াজটা একটু কম করুন না, আমরা কথাই বলতে পারছি না। এইবার ঠিক আছে তো বৌমা? আরে তুমি যদি বলে আমি পাশের বাড়ির টিভি বন্ধ করে দেব, তাতে কথা বলতে কোনো অসুবিধে হবে না। হ্যাঁ বলুন, কি বলছিলেন আপনি? আমি আসলে এটা বলছিলাম যে সরি, আসলে কি বলুন তো, মা একটু কম শোনেন। আচ্ছা হ্যাঁ, এই জন্য তো উনি বুঝতেই পারেন না কত জোরে আওয়াজ করছেন। আমার মনে হচ্ছে উনি বোধহয় কানের মেশিনটাও লাগাননি। আমি বুঝতে পারছি, আমার শাশুড়ি তো ওনার চেয়েও এক কাঠি উপরে। যদি শাশুড়ির এতই প্রশংসা করবে তোমরা দুজনে, তাহলে ওনাকেও ডেকে নাও সাথে। হ্যাঁ, আপনি তো বলছিলেন যে উনি কানে খাটু। এনার তো কিছু বুঝতেই পারি না। যাকে দিদি, আপনি তো জানেনই বিয়ের সম্বন্ধ করাতে আমি খুবই এক্সপার্ট। হ্যাঁ হ্যাঁ জানি তো, তাই জন্যই তো আপনাকে ডেকেছি। দেখুন দিদি, আমরা একদম মধ্যবিত্ত সাধারণ পরিবার, খুব বেশি টাকা পয়সা নেই আমাদের, কিন্তু আমি কথা দিচ্ছি আমার মেয়ের বিয়েতে আমি কোনো কিছু ঘাটতি রাখবো না। আপনিও না দিদি, আপনি বলুন তো, বাবা মায়ের কাছে সব থেকে বড় সম্পত্তি কি? তাদের মেয়ে। আর আপনি আপনার মেয়েকে অন্যের বাড়ি পাঠাচ্ছেন, বলুন তো আর কি চাই? আর তাছাড়া আপনার মেয়ে আপনার মতো সুন্দরী তো হবেই। তুড়ি মেরে আমি ওর সম্বন্ধ করবো, দেখে নেবেন। ভগবান। আচ্ছা, আমায় একটা মেয়ের ফটো দিন। হ্যাঁ হ্যাঁ একদম, আমার ছেলে এক্ষুনিও ছবি নিয়ে চলে আসবে। মা, এ নাও দিদির ছবিগুলো। বিবেক, এক মিনিট। হ্যাঁ আচ্ছা, এদিকে আয়। এই কি ছবি নিয়ে এসেছিস তুই? মনটা কোথায় থাকে রে তোর? একটা কাজ বলেছিলাম সেটাও পারলি না। এই ছবিটা আমি ওনাকে দেওয়ার জন্য তুলিয়েছিলাম, হলো তো সব গন্ডগোল। এবার বল আমি কি করব? রিয়েলটা ছেলে আজ না তো কাল দিদিকে তো ঠিকই দেখবে। এই আপনার মেয়ে? হ্যাঁ, কিন্তু দিদি আমার রুচিতা খুব ভালো মেয়ে, সভ্য, ভদ্র, রুচিশীল। সেসব তো ঠিক আছে দিদি, কিন্তু গুণ দেখে নয়, আজকাল রূপ দেখে বিয়ে হয়। আর দিদি
শুনুন না, সুন্দর দিয়ে কি হবে? সেটা আজ আছে কাল নেই, কিন্তু যদি মেয়ে সংসারী হয় না, তাহলে সংসার স্বর্গ হয়ে ওঠে। দিদি এইসব কথা সিনেমায় ভালো লাগে, বাস্তবে এর কোনো গুরুত্ব নেই। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ের বিয়ে তো আমি দেওয়াবই। শুধু আমার কিছু কথা শুনতে হবে। একদম। হ্যাঁ বাবা। হ্যাঁ রে রুচিমা, তোর মা তো ফোনই তুলছে না। আচ্ছা শোন, আমার আলমারিতে না একটা ব্যাগ রাখা আছে বুঝলি, ওটাকে বের করে রাখ, আমি নিতে আসছি। হ্যাঁ, কাছাকাছি আছি, এক্ষুনি চলে আসবো। আচ্ছা বাবা। ভাই ভাই, বাবার আলমারি থেকে ব্যাগটা বের করে দে তো, বাবা নিতে আসছে। ফোনে থাকলে ছেলেটা কিচ্ছু শোনে না। সবার আগে চশমা পরা ছেড়ে দিতে বলুন। আর ওহো হো, ওর গায়ের রং কত কালো। রূপ এমন হবে যাতে ছেলের একবার দেখলে কথা বলতে ইচ্ছে করে। যেমন ঘরোয়া টোটকা, ডায়েট, এইসবের লিস্ট আছে, কিছু ভিডিওসও আছে, আমি পাঠিয়ে দেবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ও হো হো, দাঁতে কতখানি গ্যাপ। ও এক ধরনের ক্লিপ আছে, হ্যাঁ সেটা লাগান, তাতে দাঁতের গ্যাপটা কমে যাবে আর সুন্দর লাগবে। ও হো, ওর ঠোঁটটা দেখুন কত পাতলা, পাঁপড়ের মতো। সার্জারি করতে হবে। আপনি জানেন, ছেলেরা পাতলা ঠোঁট একেবারেই পছন্দ করে না। দিদি, হ্যাঁ আমি জানি এই সব কিছুতে অনেক খরচ হবে। হ্যাঁ, কি করবেন বলুন, মেয়ের জীবনের ব্যাপার। তাই তো। একবার যদি ওকে পাল্টে দেওয়া যায়, তাহলে ওর ভাগ্য পাল্টে যাবে। হ্যাঁ, নয়তো আপনার মেয়ের ভাগ্যে ছেলে আর জুটবে না। না না, রুচি, তুই কখন এলি এখানে? তোর তো পায়ে ব্যথা লেগেছিল না? তাহলে তুই বিশ্রাম কর, ব্যথা বেড়ে যাবে তো তোর। শোনো, সব যখন শুনেই নিয়েছো তখন কিছু মনে করো না। ঠিকই আছে, বাড়ির সবার আদরের ভালোবাসায় সত্যিটা সামনে আসে না, কিন্তু সত্যিকে সামনে আসতেই হবে। আমার এক্সপার্ট অ্যাডভাইস মানলে তুমি নিজেকে চিনতেই পারবে না, তুমি সম্পূর্ণরূপে বদলে যাবে। এটাই নাকি আপনার 100% সাকসেস রেট? এভাবে কেউ সম্বন্ধ করে নাকি? আমি সবকিছু শুনেছি। লোকজনের পরিচয় বদলে, তাদের মানসিকতা বদলে আপনি তাদের ভাগ্য বদলে দেবার কথা বলছেন? আরে দিদি, আমাদের এই মেয়ে আমাদের প্রাণ, আমাদের সম্মানও। আমাদের রুচিতার মধ্যে কোনো খামতি নেই না। আর আপনার এই রকমের পরামর্শের কোনো প্রয়োজন নেই। এখন আপনি আসতে পারেন, আপনার মতন ঘটক দিয়ে আমাদের কোনো কাজ হবে না। এ তুমি কি বলছো? দাদা, আমারও কোনো শখ নেই। আপনার মেয়ের বিয়ে দেওয়ার চক্করে শহরে আমার বদনাম হয়ে যেত। আপনার মেয়ের না রূপ আছে, না আপনার ক্ষমতা আছে যে একটা ভালো সম্বন্ধ আসবে ওর জন্য। আমি তো বলছি, কোনো ডিভোর্সি বা কোনো বুড়ো যদি ওকে বিয়ে করে, তাহলে সেটাই আপনাদের কাছে অনেক হবে।